রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের আকাশসীমার কাছে ভারতের মিসাইল পরীক্ষা, আতঙ্ক উপকূলীয় অঞ্চলে। তুরস্কের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নিয়ে তোলপাড়, শান্তি চুক্তি স্বাক্ষরের আগে যুক্তরাষ্ট্র ইরান হামলা পাল্টা হামলা হরমুজ প্রণালীতে। বাংলাদেশের আকাশসীমার কাছে শুক্রবার সন্ধ্যায় দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে ভারত। মিসাইলটির ধোঁয়া বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রাম, সুন্দরবন, নোয়াখালী, সাতক্ষীরা সহ বিভিন্ন উপকূলীয় অঞ্চল থেকে দেখা গেছে। এ ঘটনায় উপকূলীয় অঞ্চলের অনেকের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মিসাইলটির দীর্ঘ ধোঁয়ার রেখা, যা অনেকের কাছে রহস্যজনক হিসেবে মনে হয় প্রথমে। ভারত ও বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারত আগেই বঙ্গোপসাগরে তাদের সম্ভাব্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-6 পরীক্ষার প্রস্তুতির বিষয়ে জানিয়েছিল। এর ফলে 4 থেকে 9 মে পর্যন্ত বঙ্গোপসাগরের আকাশসীমায় বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পরীক্ষার জন্য নোটিশ টু এয়ারম্যান বা নোটাম জারি করা হয়েছিল। এতে ওড়িশার ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে প্রায় 3-3.5 কিলোমিটার পর্যন্ত আকাশ সীমায় বিধি নিষেধ ছিল বলে উল্লেখ করা হয়। এই দ্বীপ থেকেই ভারত নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে থাকে। অগ্নি মিসাইল উৎক্ষেপণের ফলে কক্সবাজার সমুদ্র সৈকতের পশ্চিম আকাশে রহস্যময় দীর্ঘ আলোর রেখা দেখা যাওয়ায় সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে কক্সবাজার সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্ট এলাকায় বিরল আলোর রেখা দেখা যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আকাশে দীর্ঘ আলোর মতো একটি রেখা স্পষ্ট হয়ে উঠলে সেখানে উপস্থিত পর্যটক ও স্থানীয়রা অবাক হয়ে যান। অনেকের মধ্যে তখন ভীতি ছড়িয়ে পড়ে। সাধারণত দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল যখন 80 থেকে 100 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের বাইরে যায়, তখন এর নির্গত ধোঁয়ার উপর সূর্যের আলো পড়ে। এর ফলে একটি উজ্জ্বল, আঁকাবাঁকা ও অদ্ভুত আকৃতির দৃশ্য তৈরি করে। সামরিক ক্ষেত্রে তুরস্ক আরেকটি যুগান্তকারী অধ্যায়ে প্রবেশ করেছে। তুরস্কের এই বিস্ময়কর সাফল্য অনেকটা ঢাকা পড়েছে ইরান যুদ্ধের ডামাঢোলের কারণে। তবে ইরান যুদ্ধের চাদর সরিয়ে ধীরে ধীরে বিশ্বের সমরাঙ্গন ছাড়িয়ে সর্বত্র আলোচনা তৈরি করছে তুরস্কের এই নীরব সাফল্য। গত 5 মে থেকে তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয় শাহা ডিফেন্স শো 2026। এই মেলায় তুরস্ক প্রথম দিনই হাজির করে ইলদেরিম হান নামে তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। কোনো ধরনের প্রচারণা ছাড়া আকস্মিক বিশাল এই মিসাইল দেখে অনেকের তখন চোখে খোর লাগার মতো অবস্থার সৃষ্টি হয়। মুহূর্তে বিশ্বের প্রভাবশালী অনেক গণমাধ্যমে এই মিসাইলের খবর প্রকাশিত হলেও এ নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না, কারণ যুদ্ধের উত্তেজনাকর বিভিন্ন খবরের আড়ালে অনেকটা চাপা পড়ে যায় খবরটি। ইলদেরিম হান মিসাইলের পাল্লা 6000 কিলোমিটার এবং এটি 3 টন ওজনের বোমা বহনে সক্ষম। মিসাইলটির গতি শব্দের তুলনায় 25 গুণ বেশি বা ম্যাক 25। মিসাইলটির নির্মাতা দেশটির শীর্ষস্থানীয় মিসাইল নির্মাতা ও প্রতিরক্ষা শিল্প রকেটসান। মিসাইলের জ্বালানি হিসেবে তরল নাইট্রোজেন টেট্রাসাইড ব্যবহার করা হয় এবং 4টি রকেট প্রপালশন ইঞ্জিন দ্বারা চালিত। নতুন এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে তুরস্ক বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার মতো এই ধরনের অস্ত্রধারী অল্প কয়েকটি দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো। সমর বিশ্লেষকদের মধ্যে এটিকে একটি যুগান্তকারী উন্নয়ন হিসেবে দেখা হচ্ছে, যা দেশটিকে বিশ্বের সেরা দেশগুলোর কাতারে নিয়ে এসেছে। কোনো মিসাইলের পাল্লা কমপক্ষে 5500 কিলোমিটার হলে তাকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল হিসেবে গণ্য করা হয়। তুরস্ক এখন পর্যন্ত স্বল্প ও মাঝারি পাল্লার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং গত বছর তারা হাজির করেছে তাদের প্রথম হাইপারসনিক মিসাইল টাইফুন ব্লক 4। তুরস্কের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলটি আরেকটি কারণে বিশ্বের সমরাঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে, সেটি হলো এর উচ্চ গতি। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি গতির আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল হলো অ্যাভানগার্ড। রাশিয়ার তৈরি এই মিসাইলের গতি শব্দের তুলনায় 27 গুণ বেশি। এরপর গতির দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে চীনের DF-41। এর গতি শব্দের তুলনায় 25 গুণ বেশি। তুরস্কের ইলদেরিম হান মিসাইলটিরও গতি শব্দের তুলনায় 25 গুণ বেশি এবং সে হিসেবে এটির অবস্থান বিশ্বে দ্বিতীয়। গতির দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের মিনিটম্যান 3 ব্যালিস্টিক মিসাইল। এর গতি শব্দের তুলনায় 23 থেকে 24 গুণ বেশি।
তবে কোনো কোনো প্রতিবেদনে এটির গতি শব্দের তুলনায় 25 গুণ বেশি হিসেবে উল্লেখ করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার তার সাপ্তাহিক বিবৃতিতে জানিয়েছে, ইলদিরিম খান মিসাইলের পরীক্ষা প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে এবং পরিকল্পিত সময়সূচি অনুযায়ী মাঠ পর্যায়ের পরীক্ষা সংক্রান্ত কাজ চলছে। ইস্তানবুল ডিফেন্স শোতে তুরস্ক সহ 120টি দেশের 17,000 কোম্পানি অংশ নিয়েছে। এর মধ্যে 263টি বিদেশি কোম্পানি। মেলায় অংশ নিয়েছেন 30,000-এর বেশি প্রতিরক্ষা বিশেষজ্ঞ। এই মেলা থেকে তুরস্ক রেকর্ড $8 বিলিয়ন সমরাস্ত্র বিক্রির অর্ডার পেয়েছে প্রথম 3 দিনের মধ্যে। এর মধ্যে ইন্দোনেশিয়া তুরস্ক থেকে 16টি কিজেলেলমা মনুষ্যবিহীন ফাইটার জেট কেনার চুক্তি করেছে। সাহা ডিফেন্স শোকে বিভিন্ন গণমাধ্যম তুরস্কের ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক সমরাস্ত্র প্রদর্শনী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মেলায় তুরস্ক 203টি নতুন সমরাস্ত্র হাজির করেছে, যার মধ্যে রয়েছে আধুনিক প্রযুক্তির বিভিন্ন ধরনের রকেট ও ড্রোন বিমান। মেলার আয়োজক সাহা ইস্তাম্বুল নামের একটি প্রতিষ্ঠান, যার চেয়ারম্যান হলেন বেরাক্তার ড্রোন নির্মাতা সেলচুক বেরাক্তারের ভাই হালুক বেরাক্তার। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধে যখন একটি শান্তি চুক্তির কাছাকাছি, তখন উভয় দেশ বৃহস্পতিবার থেকে হরমুজ প্রণালীতে পাল্টা হামলায় জড়িত হয়েছে। শুক্রবারও হরমুজ প্রণালী ও এর আশেপাশের এলাকায় চলে এই হামলার ঘটনা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ওমান সাগরের কাছে ইরানের 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায়। জবাবে ইরান ফার্স্ট বোট থেকে যুক্তরাষ্ট্রের রণতরী লক্ষ্য করে গুলি ছুড়েছে। ইরানের বিপ্লবী গার্ড IRGCর পক্ষ থেকে বলা হয়েছে, তারা ওশেন কয় নামে একটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে। যুক্তরাষ্ট্রের ওয়ার জোন ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী এলাকায় F-18 হর্নেট বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে ইরানের একটি তেল ট্যাঙ্কারে। হামলার ফলে জাহাজটি সাগরে ডুবে গেছে, তবে এর নাবিকদের ভাগ্যে কি ঘটেছে তা প্রকাশ করা হয়নি। হামলার সময় জাহাজটিতে জ্বালানি তেল ছিল না বলে উল্লেখ করা হয়েছে। হামলার ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র আর্মি। এতে দেখা যায়, বিমান থেকে জাহাজের ইঞ্জিন রুম লক্ষ্য করে বোমা হামলার ফলে মুহূর্তে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ধরনের পাল্টা হামলা সম্ভাব্য শান্তি চুক্তির ক্ষেত্রে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেছেন, ওদিন রাতের মধ্যে ইরানের পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তাব দেওয়ার কথা যুদ্ধ বন্ধের লক্ষ্যে। ট্রাম্প বলেন, আমি ইরানের পক্ষ থেকে বড় ধরনের কিছু একটা আশা করছি। ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছেই রাখতে শক্ত অবস্থান নিয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, কোনো মতে ইউরেনিয়াম রাখতে পারবে না তেহরান, তা যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশে নিয়ে যেতে হবে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক ইস্যুতে ইরানি কর্মকর্তারা বলছেন, দেশের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে তারা কোনো ছাড় দেবেন না। তেহরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর এবং সম্পূর্ণ পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার আমেরিকান দাবি নাকচ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ইরান সব রণাঙ্গনে যুদ্ধের একটি স্থায়ী সমাপ্তি চাইছে। তেহরান এই নিশ্চয়তা চায় যে যুদ্ধ আর পুনরায় শুরু হবে না। ইরানি কর্মকর্তারা বলছেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ চলবে না। তবে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলে তেহরান প্রণালীটি পুনরায় খুলে দেবে। কয়েক মাস ধরে চলা উত্তেজনা, সামরিক হামলা, পাল্টা আক্রমণ এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সৃষ্ট বৈশ্বিক উদ্বেগ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে শুধু যুদ্ধক্ষেত্র নয়, বরং বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক কৌশলগত ভারসাম্য বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশল ইরানকে চাপে ফেললেও কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল আনতে পারেনি, বরং পরিস্থিতি এমন দিকে গড়িয়েছে যেখানে দীর্ঘস্থায়ী অচলাবস্থা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বাড়তে পারে। ওয়াশিংটনের মূল লক্ষ্য ছিল ইরানকে এমন অবস্থায় নিয়ে আসা যাতে তেহরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে বাধ্য হয়, ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমায় এবং মধ্যপ্রাচ্য জুড়ে গড়ে তোলা প্রক্সি নেটওয়ার্ক দুর্বল করে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরান এখনও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে তাদের প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারকে অস্থির করে তুলেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন পথগুলোর অন্যতম এই প্রণালীতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ওঠানামা করছে এবং বিভিন্ন দেশ বিকল্প সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে।
ট্রাম্প প্রশাসন শুরু থেকেই ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং সামরিক উপস্থিতি বাড়ানোর মাধ্যমে ওয়াশিংটন তেহরানকে দুর্বল করার চেষ্টা করে। কিন্তু বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের বড় ভুল ছিল এমন সব দাবি সামনে আনা যা ইরানের দৃষ্টিতে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। ইরানের কাছে তাদের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলো শুধু সামরিক সক্ষমতা নয়, বরং এগুলো শাসন ব্যবস্থা টিকে থাকার উপাদান। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের কৌশল কোয়ারসিভ ডিপ্লোম্যাসি বা জবরদস্তিমূলক কূটনীতির একটি উদাহরণ হিসেবে সামনে এসেছে। অতীতে বিভিন্ন আন্তর্জাতিক সংকটে এই কৌশল ব্যবহার করা হলেও সফলতার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল প্রতিপক্ষকে এমন কিছু করতে বলা যা তার অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হয়ে না দাঁড়ায়। কিন্তু ইরানের ক্ষেত্রে ওয়াশিংটনের দাবি কার্যত একতরফা নিরস্ত্রীকরণের সমান। ফলে তেহরান এই চাপকে আলোচনার অংশ হিসেবে নয়, বরং শাসন ব্যবস্থা দুর্বল করার প্রচেষ্টা হিসেবে দেখছে। বিশ্লেষকরা মনে করছেন ইরানের প্রতিক্রিয়ার পেছনে রয়েছে দীর্ঘ ঐতিহাসিক অভিজ্ঞতা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই তেহরান পশ্চিমা বিশ্বের প্রতি গভীর অবিশ্বাস নিয়ে নিজেদের নিরাপত্তা নীতি গড়ে তুলেছে। ইরানের ইসলামী বিপ্লবের পর ইরান ইরাক যুদ্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং বারবার সামরিক হুমকি দেশটির রাজনৈতিক নেতৃত্বকে এমন ধারণায় নিয়ে গেছে যে শক্তিশালী প্রতিরোধ ছাড়া রাষ্ট্র টিকিয়ে রাখা সম্ভব নয়। ফলে যুক্তরাষ্ট্র যত বেশি সামরিক চাপ প্রয়োগ করছে, ইরান তত বেশি নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখার প্রয়োজনীয়তা অনুভব করেছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো 2018 সালে যুক্তরাষ্ট্রের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন থেকে ওয়াশিংটনের একতরফাভাবে বেরিয়ে আসা। তেহরানের দৃষ্টিতে এটি ছিল একটি বড় ধাক্কা, কারণ ইরান মনে করে তারা আন্তর্জাতিক চুক্তির শর্ত মেনে চললেও যুক্তরাষ্ট্র রাজনৈতিক পরিবর্তনের কারণে যে কোনো সময় অবস্থান বদলে ফেলতে পারে। এই অভিজ্ঞতা বর্তমান সংকটে নতুন কোনো আলোচনার সম্ভাবনাকেও জটিল করে তুলেছে। ইরানি নেতৃত্ব এখন শুধু অর্থনৈতিক ছাড় নয়, বরং দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চয়তা এবং আন্তর্জাতিক গ্যারান্টি চায়। বর্তমান যুদ্ধে ইরানের বড় শক্তি হয়ে উঠেছে তাদের অসমমিত যুদ্ধ কৌশল। সরাসরি সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় সম্ভব নয় বুঝেই তেহরান গত 2 দশকে ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাইবার সক্ষমতা এবং প্রক্সি নেটওয়ার্কের উপর জোর দিয়েছে। ইয়েমেন, ইরাক, সিরিয়া ও লেবাননে ইরানের মিত্র গোষ্ঠীগুলো মার্কিন স্বার্থ ও মিত্রদের উপর চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এর ফলে যুদ্ধ শুধু 2 রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়া একটি বহুস্তরীয় সংঘাতে পরিণত হয়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা বিশ্ব অর্থনীতির জন্য বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। ইরান পুরো প্রণালী বন্ধ করতে সক্ষম না হলেও তারা এমন নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারছে যাতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে এবং আন্তর্জাতিক বিমা খরচ বেড়ে যাচ্ছে। এর ফলে বৈশ্বিক বাজারে অস্থিরতা বাড়ছে এবং অনেক দেশ জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু করেছে। অর্থনৈতিক দিক থেকে এই যুদ্ধের বড় প্রভাব পড়ছে ইউরোপ ও এশিয়ার উপর। ইউক্রেন যুদ্ধের পর এমনিতেই জ্বালানি সংকটে থাকা ইউরোপ নতুন করে চাপের মুখে পড়েছে। অন্যদিকে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতের মতো আমদানি নির্ভর অর্থনীতিগুলো উদ্বিগ্ন। তেলের দাম বেড়ে গেলে উৎপাদন খরচ বাড়বে, মুদ্রাস্ফীতি তীব্র হবে এবং বৈশ্বিক প্রবৃদ্ধি কমে যেতে পারে। ফলে অনেক দেশই চাইছে দ্রুত কূটনৈতিক সমাধান বের হোক। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি কৌশলগত সুবিধা পাচ্ছে রাশিয়া। জ্বালানির উচ্চ মূল্য মস্কোর জন্য অর্থনৈতিক সুবিধা তৈরি করছে। একই সঙ্গে আন্তর্জাতিক মনোযোগের একটি অংশ ইউক্রেন যুদ্ধ থেকে সরে গিয়ে মধ্যপ্রাচ্যের দিকে চলে আসছে। অন্যদিকে চীন ইরানের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করে নিজের আঞ্চলিক প্রভাব বাড়াচ্ছে। বেইজিং একদিকে তেহরানের জন্য অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করছে, অন্যদিকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবেও নিজেকে তুলে ধরছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলও চাপে পড়েছে। ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী লক্ষ্য ছিল এশিয়ায় চীনের প্রভাব মোকাবেলা করা, কিন্তু মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সংকট তৈরি হওয়ায় বিপুল পরিমাণ সামরিক সম্পদ ও রাজনৈতিক মনোযোগ সেই অঞ্চলে ব্যয় হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের মিত্ররা উদ্বিগ্ন হয়ে পড়েছে যে ওয়াশিংটন কি একই সঙ্গে একাধিক কৌশলগত ফ্রন্ট সামাল দিতে পারবে।
মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রভাব পড়ছে। দীর্ঘস্থায়ী যুদ্ধ ও জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে নির্বাচন সামনে থাকলে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব রাজনৈতিকভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ট্রাম্প প্রশাসনের জন্য এটি একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে। একদিকে কঠোর অবস্থান ধরে রাখার চাপ রয়েছে, অন্যদিকে যুদ্ধ দীর্ঘায়িত হলে রাজনৈতিক ক্ষতির শঙ্কা বাড়ছে। বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন এই সংকটের সমাধানে যুক্তরাষ্ট্রকে বাস্তববাদী হতে হবে। প্রথমত, ইরানের পূর্ণ নিরস্ত্রীকরণ সম্ভব নয়, এই বাস্তবতা মেনে নিতে হবে। দ্বিতীয়ত, তেহরানকে এমন অর্থনৈতিক ও রাজনৈতিক প্রণোদনা দিতে হবে যাতে তারা আলোচনায় আগ্রহী হয়। তৃতীয়ত, ভবিষ্যতে চুক্তি ভেঙে না ফেলার বিশ্বাসযোগ্য নিশ্চয়তা প্রয়োজন। এক্ষেত্রে চীন, ইউরোপীয় দেশ এবং উপসাগরীয় কিছু রাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। তবে এই পথ সহজ হবে না, কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররা, বিশেষত ইসরায়েলের ইরানের প্রতি বড় ধরনের ছাড় দেওয়ার বিরোধিতা করবে। তারা মনে করে ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রক্সি নেটওয়ার্ক ভবিষ্যতেও তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে থাকবে। ফলে ওয়াশিংটনের জন্য ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এই সংঘাত আবারও প্রমাণ করেছে যে আধুনিক বিশ্বে শুধু সামরিক শক্তি দিয়ে রাজনৈতিক লক্ষ্য অর্জন করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা আগেই দেখিয়েছে দ্রুত সামরিক বিজয় মানেই স্থায়ী রাজনৈতিক সমাধান নয়। একই বাস্তবতা এখন ইরান সংকটেও স্পষ্ট হচ্ছে। বিশেষজ্ঞদের মতে বাস্তব কূটনীতি মানে শুধু প্রতিপক্ষকে চাপ দেয়া নয়, বরং তার নিরাপত্তা উদ্বেগ ও রাজনৈতিক বাস্তবতাকেও বিবেচনায় নেয়া। ইরানের ক্ষেত্রে সেটি আরও গুরুত্বপূর্ণ, কারণ তেহরান তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে সরাসরি শাসন ব্যবস্থার নিরাপত্তার সঙ্গে যুক্ত করে দেখে। ফলে যে কোনো আলোচনায় এই বিষয়টি বিবেচনায় নিতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শেষ পর্যন্ত প্রায় সব যুদ্ধই কোনো না কোনো আলোচনার টেবিলে গিয়ে শেষ হয়। প্রশ্ন হলো, সেই আলোচনা কত দ্রুত শুরু হবে এবং ততদিনে কত ক্ষতি হয়ে যাবে। বর্তমান পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক কৌশলগত ভারসাম্যে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে পারে। এই সংকটের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে ওয়াশিংটন ও তেহরান কতটা বাস্তববাদী হতে পারে তার উপর। যদি উভয় পক্ষই নিজেদের সর্বোচ্চ দাবিতে অনড় থাকে, তাহলে দীর্ঘস্থায়ী অচল অবস্থা অব্যাহত থাকবে। আর যদি সীমিত হলেও পারস্পরিক সমঝোতার পথে এগোনো যায়, তাহলে অন্তত বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ এড়ানোর সম্ভাবনা তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা হলো, সামরিক শক্তি গুরুত্বপূর্ণ হলেও তা কখনোই কূটনীতির বিকল্প হতে পারে না। শক্তিশালী রাষ্ট্রগুলো প্রায় মনে করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক চাপ এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব দিয়ে যে কোনো প্রতিপক্ষকে নতি স্বীকার করানো সম্ভব। কিন্তু বাস্তবে রাজনৈতিক বাস্তবতা, জাতীয় নিরাপত্তা বোধ এবং কৌশলগত ধৈর্য অনেক সময় সামরিক শক্তিকেও সীমাবদ্ধ করে দেয়। ইরান সংকট সেই বাস্তবতারই আরেকটি উদাহরণ হয়ে উঠেছে। বাংলাদেশ সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভির সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বৈঠককে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, মানব পাচার প্রতিরোধ, গোয়েন্দা তথ্য বিনিময়, সাইবার অপরাধ দমন, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং বিচারিক সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা হয়। তবে বৈঠকের আনুষ্ঠানিক বিবৃতির বাইরে রাজনৈতিক বিশ্লেষকদের নজর বেশি আটকে আছে এই সফরের ভূ রাজনৈতিক তাৎপর্যের দিকে। কারণ দীর্ঘদিনের দূরত্ব কাটিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যখন নিরাপত্তা সহযোগিতার মতো স্পর্শকাতর বিষয়ে আলোচনা শুরু হয়, তখন সেটিকে শুধু কূটনৈতিক সৌজন্য হিসেবে দেখার সুযোগ থাকে না, বরং এটি দক্ষিণ এশিয়ার পরিবর্তিত শক্তির ভারসাম্য এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার ধীরে ধীরে ভারত কেন্দ্রিক অবস্থান থেকে সরে এসে চীন পাকিস্তান অক্ষের দিকে ঝুঁকছে। যদিও সরকারিভাবে এমন কোনো অবস্থান স্বীকার করা হয়নি, কিন্তু সাম্প্রতিক সময় সংগঠিত কয়েকটি ঘটনা এবং কূটনৈতিক তৎপরতা এই ধারণাকে শক্তিশালী করেছে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে উচ্চ পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি, চীনের সহায়তায় তিস্তা প্রকল্প বাস্তবায়নের আলোচনা, অর্থনৈতিক সংকট মোকাবেলায় বেইজিংয়ের উপর বাড়তি নির্ভরতার সম্ভাবনা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর সঙ্গে জটিল সম্পর্ক, সবকিছু মিলিয়ে বাংলাদেশের কৌশলগত অবস্থান পরিবর্তনের আভাস দেখছেন পর্যবেক্ষকরা।
স্বাধীনতার পর কয়েক দশক ধরে দুই দেশের সম্পর্ক সীমিত পর্যায়ে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক প্রয়োজন এবং আঞ্চলিক ভূরাজনীতির পরিবর্তনের কারণে বাংলাদেশ এখন বহুমুখী কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে নিরাপত্তা সহযোগিতা। বৈঠকে দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো, গোয়েন্দা তথ্য বিনিময় জোরদার করা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে যৌথ ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে মানব পাচার, মাদক চোরাচালান, সাইবার অপরাধ এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় যৌথ উদ্যোগের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ায় বর্তমানে এই ধরনের অপরাধ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আফগানিস্তানে তালেবান ক্ষমতা আসার পর গোটা অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ বেড়ে গেছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে জঙ্গিবাদ এবং বিচ্ছিন্নতাবাদী সহিংসতার মুখোমুখি। অন্যদিকে বাংলাদেশও অনলাইন উগ্রবাদ, আন্তর্জাতিক অপরাধ চক্র এবং সাইবার অপরাধ নিয়ে উদ্বেগ বাড়ছে। ফলে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাস্তব প্রয়োজন হিসেবেও দেখা হচ্ছে। তবে এই সহযোগিতার রাজনৈতিক তাৎপর্য আরও গভীর, কারণ পাকিস্তান দক্ষিণ এশিয়ায় চীনের সবচেয়ে ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি বর্তমানে বেইজিং এর বৈশ্বিক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্যতম প্রধান প্রকল্প। পাকিস্তানের অবকাঠামো, প্রতিরক্ষা, জ্বালানি এবং নিরাপত্তা খাতে চীনের বড় ধরনের প্রভাব রয়েছে। এখন বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক ঘনিষ্ঠ করে, তাহলে সেটি কার্যত চীনের বৃহত্তর আঞ্চলিক কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিও এই পরিবর্তনের পেছনে বড় কারণ হিসেবে কাজ করছে। গত কয়েক বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, ডলার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে সরকার বড় ধরনের চাপে রয়েছে। আইএমএফ এর সঙ্গে ঋণ নিয়ে আলোচনা হলেও বিভিন্ন শর্তে এবং সংস্কার প্রস্তাবের কারণে বিষয়টি জটিল হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সরকার বিকল্প অর্থনৈতিক অংশীদার খুঁজছে বলে ধারণা করা হচ্ছে, আর সেই জায়গায় চীনই সবচেয়ে বড় সম্ভাব্য শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশে গত এক দশকে চীনের বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ প্রকল্প, সড়ক, রেল ও বন্দর নির্মাণে চীনের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে। এখন তিস্তা নদী খনন ও ব্যবস্থাপনা প্রকল্পে চীনের সম্ভাব্য সম্পৃক্ততা নতুন করে ভূরাজনৈতিক গুরুত্ব তৈরি করেছে। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে চীনের সহায়তায় তিস্তা প্রকল্প বাস্তবায়নের আহ্বানকে অনেকে কেবল উন্নয়ন প্রকল্প হিসেবে দেখছেন না, বরং এটিকে ভারতের প্রতি কূটনৈতিক বার্তা হিসেবেও বিবেচনা করছেন। তিস্তা ইস্যু দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারত সম্পর্কের একটি স্পর্শকাতর বিষয়। বাংলাদেশে বহু বছর ধরে তিস্তার পানি বন্টন চুক্তি চাইলেও পশ্চিমবঙ্গের আপত্তির কারণে ভারত এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। এতে বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষি ও পানি সংকট নিয়ে অসন্তোষ রয়েছে। এই বাস্তবতায় চীন যদি তিস্তা প্রকল্পে বড় আকারের বিনিয়োগ করে, তাহলে সেটি ভারতের জন্য কৌশলগত উদ্বেগের কারণ হতে পারে। কারণ ভারত দীর্ঘদিন ধরেই তার প্রতিবেশী দেশগুলোতে চীনের প্রভাব বৃদ্ধিকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখে আসছে। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, পাকিস্তানের সিপিইসি, নেপালে চীনা বিনিয়োগ এবং মালদ্বীপে বেইজিংয়ের সক্রিয় উপস্থিতি ইতিমধ্যে ভারতের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এখন বাংলাদেশও যদি চীনের দিকে আরও বেশি ঝুঁকে পড়ে, তাহলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে নতুন পরিবর্তন আসতে পারে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ভারতের সেই শঙ্কাকে আরও জোরালো করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বৈঠকে ফৌজদারি অপরাধ তদন্তে দ্রুত তথ্য ও সাক্ষ্য বিনিময়ের জন্য মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স বা MLAR চুক্তির গুরুত্ব তুলে ধরা হয়। আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং অপরাধীদের প্রত্যর্পণের জন্য এই ধরনের চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের বিচারিক এবং নিরাপত্তা সহযোগিতা কেবল আইনি কাঠামো নয়, বরং এর সঙ্গে রাষ্ট্রীয় আস্থা এবং কৌশলগত সমন্বয়ের বিষয়ও জড়িত থাকে। ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই ধরনের আলোচনাকে ভবিষ্যতের আরও গভীর সম্পর্কের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।
সাইবার অপরাধ ও সংগঠিত অপরাধ দমনে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা তৈরির উপর দুই দেশের গুরুত্ব আরোপও বিশেষভাবে আলোচিত হয়েছে। আধুনিক বিশ্বে সাইবার নিরাপত্তা কেবল প্রযুক্তিগত বিষয় নয়, এটি এখন জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ভারত, চীন এবং পাকিস্তানের মধ্যে সাইবার প্রতিযোগিতা বহুদিন ধরেই আন্তর্জাতিকভাবে আলোচিত। ফলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এই ধরনের সহযোগিতা ভারত কিভাবে দেখবে তা নিয়েও কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। রোহিঙ্গা সংকটের বিষয়টিও বৈঠকে গুরুত্বের সঙ্গে উঠে আসে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধির আহ্বান জানান। এ সময় পাকিস্তান মিয়ানমারের সঙ্গে গঠনমূলক আন্তর্জাতিক সম্পৃক্ততায় ভূমিকা রাখতে পারে বলেও আলোচনা হয়। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ মুসলিম বিশ্বের একটি প্রভাবশালী দেশ হিসাবে পাকিস্তানের কূটনৈতিক সমর্থনকে কাজে লাগাতে চাইছে। তবে রোহিঙ্গা সংকটের বাস্তবতা অত্যন্ত জটিল। মিয়ানমারের সামরিক জান্তা এখনও প্রত্যাবাসনের জন্য কার্যকর পরিবেশ তৈরি করেনি। অন্যদিকে চীন মিয়ানমারের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হওয়ায় বেইজিংয়ের ভূমিকা ছাড়া বড় কোনো অগ্রগতি সম্ভব নয় বলেও মনে করা হয়। ফলে বাংলাদেশ যদি চীন পাকিস্তান অক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে, তাহলে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন কূটনৈতিক সুযোগ তৈরি হতে পারে, এমন আশাও করছেন কেউ কেউ। তবে বাংলাদেশের জন্য এই কৌশল ঝুঁকিমুক্ত নয়, কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, অর্থনৈতিক ও ভৌগোলিক বাস্তবতার সঙ্গেও গভীরভাবে জড়িত। দুই দেশের মধ্যে 4000 কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। বাংলাদেশ ভারতের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করছে, ট্রানজিট সুবিধা ব্যবহার করছে এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে বাংলাদেশ যদি প্রকাশ্য ভারত বিরোধী কৌশলগত অবস্থানে যায়, তাহলে সেটি অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরি করতে পারে। ভারতের নিরাপত্তা মহলে দীর্ঘদিন ধরেই বিএনপিকে তুলনামূলকভাবে পাকিস্তান ও চীন ঘনিষ্ঠ রাজনৈতিক শক্তি হিসেবে দেখা হয়। ফলে বর্তমান সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ দিল্লির উদ্বেগ বাড়াতে পারে। বিশেষ করে গোয়েন্দা সহযোগিতা, নিরাপত্তা সমন্বয় এবং সাইবার যোগাযোগের মতো ইস্যু ভারতকে আরও সতর্ক অবস্থানে নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই বিষয় নিয়ে ভিন্ন মত রয়েছে। একটি অংশ মনে করে, আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী শত্রুতা বলে কিছু নেই, রাষ্ট্রীয় স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের মতে চীন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ বাড়াতে পারে এবং আঞ্চলিক কৌশলগত ভারসাম্য রক্ষায় সহায়ক হতে পারে। তারা আরও মনে করেন, ভারতকে নির্ভরতার একমাত্র কেন্দ্র হিসেবে রাখলে বাংলাদেশের কৌশলগত বিকল্প কমে যায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি মূলত ভারসাম্য রক্ষার কৌশলের দিকে এগোচ্ছে। সরকার হয়তো একদিকে ভারতের সঙ্গে সম্পর্ক পুরোপুরি নষ্ট করতে চাইছে না, অন্যদিকে চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করে বিকল্প অর্থনৈতিক ও কৌশলগত সুযোগ তৈরি করতে চাইছে। কিন্তু বাস্তবতা হলো, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। চীন ভারত প্রতিযোগিতা, যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল এবং মুসলিম বিশ্বের নতুন কূটনৈতিক সমীকরণ ছোট দেশগুলোর জন্য ভারসাম্য রক্ষা করা কঠিন করে তুলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র চীন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা এখন দক্ষিণ এশিয়ার রাজনীতিকেও গভীরভাবে প্রভাবিত করছে। যুক্তরাষ্ট্র ভারতকে তার প্রধান আঞ্চলিক অংশীদার হিসেবে গড়ে তুলছে, অন্যদিকে চীন অর্থনৈতিক বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বাড়াচ্ছে। পাকিস্তান সেখানে চীনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করছে। এখন বাংলাদেশ যদি এই অক্ষের দিকে আরও এগোয়, তাহলে সেটি পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্যে নতুন প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর নিছক একটি আনুষ্ঠানিক কূটনৈতিক সফর নয় বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এটি বাংলাদেশের পরিবর্তিত পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক বাস্তবতা এবং দক্ষিণ এশিয়ার নতুন ভূরাজনৈতিক সমীকরণের প্রতিফলন। নিরাপত্তা সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময়, তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সংকট এবং চীনের অর্থনৈতিক সহায়তা সবকিছু মিলিয়ে এই সফর ভবিষ্যতে আঞ্চলিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয় হলো, বাংলাদেশ কিভাবে ভারত, চীন, পাকিস্তান এবং পশ্চিমা বিশ্বের মধ্যে কৌশলগত ভারসাম্য বজায় রেখে নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়। কারণ বর্তমান বিশ্বে কূটনীতি আর শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি পদক্ষেপ বৃহত্তর আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।